আপনি এটা কাজ করতে পারবেন? মানে কি কাজ? আমি যে বাড়িতে কাজ করি সেই বাবুকে বশীকরণ করতে পারবেন? যমজ সন্তান হয়তো জন্মালো একই সময়, একই মায়ের গর্ভ থেকে, একই জায়গায়। তাদের ভাগ্য কি করে আলাদা হয়? ব্ল্যাক ম্যাজিক হয় এবং হচ্ছে। আপনি এই এখন যে সমাজে বিভিন্ন ভাগের কথা বললেন, ব্রাহ্মণ, কেউ শূদ্র, কেউ বৈশ্য। বেদে কি কোথাও এরকম মেনশন করা আছে যে নির্দিষ্ট এই ধরনের মানুষ ছাড়া কেউ পূজা অর্চনা করতে পারবে না, মন্দিরে প্রবেশ করতে পারবে না? ব্রাহ্মণরা নাকি মেয়েদেরকে সম্মান দেয়নি, ব্রাহ্মণরা মেয়েদেরকে পিছিয়ে দিয়েছে, বিভিন্ন জাতিকে, বিভিন্ন বর্ণকে ব্যবহার করে ওরা ব্রাহ্মণ গুরু হয়েছে। এটা সম্পূর্ণ ভুল তথ্য আমি মনে করি। শাস্ত্র কোথাও নারীদের পুজোর ব্যবস্থা দেয়নি। আমরা হিন্দু না সনাতন, আপনি কি বলবেন? এই পৃথিবীতে যারা যারা জন্মগ্রহণ করেছি তারা প্রত্যেকেই সনাতন। এই ভ্যালেন্টাইন্স ডেতে অনেক কিছুই গিফট করতে নেই প্রেমিক প্রেমিকাকে। কোন একটা গিফট যেটা করলে সম্পর্ক ভালো হবে? অর্থাৎ এবছর লোহা, আগুন আর ভূমি এই তিনটে সংমিশ্রণের প্রাকৃতিক দুর্যোগ প্রচন্ড ভোগ করতে হবে আমাদেরকে। যদি কারোর অবৈধ সম্পর্ক বা পরকীয়া টাইপের কিছু থাকে তারা একটু সাবধান থাকবেন। আমাদের জ্যোতিষশাস্ত্রে কেউ কেউ বিচার করছে এটা এক সংখ্যা রবির বছর, কিন্তু আমি তার সঙ্গে একটা কানেকশন এখানে অ্যাড করব, শনিরও বছর। নমস্কার, আপনারা দেখছেন দ্য এসডি পডকাস্ট। আমি রয়েছি আপনাদের সঙ্গে সোহিনী, আর আমার এই চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা হবে যে টপিক নিয়ে আলোচনা করার জন্য আমার কাছে প্রচুর মেল, প্রচুর কমেন্ট এসেছে যে এই টপিকে পডকাস্ট আনুন। এই বিষয়টা মানুষের কাছে ভীষণ ইন্টারেস্টিং, আর খুব আগ্রহের সঙ্গে মানুষ দীর্ঘক্ষণ শোনে যে কি ঘটছে কি ঘটছে না। আজকে আলোচনা করব যে বিষয় নিয়ে, সেটা বলার আগে একটা ছোট্ট কথা বলে রাখি। যদি আপনি আসতে চান আমাদের এই পডকাস্টে এবং পডকাস্টে এসে আপনার কোনো বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চান, তাহলে স্ক্রিনে একটা মেল আইডি যাচ্ছে, সেই মেল আইডিতে যোগাযোগ করতে পারেন। এছাড়া যদি আপনি আপনার বিজনেস প্রমোট করতে চান, সেক্ষেত্রে ওই মেল আইডিতেই মেল করবেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন চন্দন শাস্ত্রী। আসুন, কথা না বাড়িয়ে আলাপ করে নিই এবং শুনে নিই ওনার কাছ থেকে আমাদের জীবনে ভালো থাকা টিপস। নমস্কার দাদা। নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাকে এবং আপনার টিমকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো। শরীর কেমন আছে? শরীর খুব একটা ভালো নেই বলেই হ্যাঁ, মনে হচ্ছে। বিগত কয়েকদিন তারাপীঠে কিছু প্রোগ্রাম ছিল। হুম। তারাপীঠের কাজের চাপ, ওয়েদারের চাপ এবং কাজের ফলশ্রুতি হিসেবে একটু অসুবিধায় আছি। 2025 থেকে কি ভালো কাটছে 26? মায়ের কাছে থাকি, মাকে নিয়ে থাকি, ভগবানের কৃপায়, মা তার আশীর্বাদে আমার সারা বছর খুব সুন্দর কাটে। কারণ আমার ভালো থাকার ওষুধ হলো আপনাদের মতো মানুষ, যারা আমাকে ভালো রাখতে বাধ্য করে বা ভালো থাকতে বাধ্য করে। আপনার তো অগণিত ফ্যান ফলোয়ার রয়েছে এবং ক্লায়েন্টস রয়েছে যারা সবসময় আপনাকে আশীর্বাদ করছে তাদের কাজগুলো পাওয়ার জন্য। তো কি বলবেন তাদের সম্পর্কে? একটা কোনো ছোট গুড উইশেস দিয়ে শুরু হোক আজকের অনুষ্ঠান। আমি প্রত্যেকে একটাই কথা বলি, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। অর্থাৎ সবাই খুব ভালো থেকো, সুখে থেকো, নিরাময় থেকো, দীর্ঘ আয়ু কামনা করি এবং সবাই যেন সবাইকে নিয়ে ভালো থাকে সেই প্রার্থনা করি। আচ্ছা, এবার তাহলে আমরা মূল অনুষ্ঠানে আজকে ঢুকি। একদম। আজকে অনেকগুলো প্রশ্ন সাজিয়ে রেখেছি, যে প্রশ্নগুলো আমি আপনাকে করব। আপনি আসার 3-4 দিন আগে থেকে আমি প্র্যাকটিস করছি যে কোন কোন প্রশ্নগুলো যেন দর্শকদের জন্য মিস না হয়। প্রথম প্রশ্ন, সনাতনী শব্দটা আজকালকার দিনে প্রচুর মানুষ বলছেন আমরা সনাতনী, আমরা সনাতনী। সনাতনী শব্দের অর্থ কি? আমরা হিন্দু না সনাতনী, আপনি কি বলবেন? প্রথম কথা বলি, আমরা প্রত্যেকে সনাতনী। আচ্ছা। সনাতনী কোনো মানব জাতি নয়। সনাতনী আমরা এই পৃথিবীতে যারা যারা জন্মগ্রহণ করেছি তারা প্রত্যেকেই সনাতনী। আচ্ছা। সনাতনী কথার অর্থ কি? আমি এই জন্য বললাম আমরা প্রত্যেকে সনাতনী, তার কারণ হলো সনাতনী বা সনাতন কথার অর্থ হলো সর্বদা নতুন। আচ্ছা। আমরা প্রত্যেকেই প্রতিদিন কোনো না কোনো ভাবে আপডেট হচ্ছি, নতুন নতুন রাস্তা অবলম্বন করছি, নতুন নতুন মত অবলম্বন করছি, নতুন নতুন পথ অবলম্বন করে জীবনটাকে নতুন ভাবে সাজিয়ে নিচ্ছি। এটাই সনাতনের মূল বার্তা। এবার থাকলো কি হিন্দু। যেরকম আমরা একটা বাড়ির মধ্যে
বাড়ি, তার মধ্যে বেডরুম একটা আলাদা ভাগ আছে, হুম কিচেন রুম হুম আলাদা একটা ভাগ আছে। হুম কিচেন রুম বলছি, আবার বেডরুম বলছি। হুম অর্থাৎ সেইভাবে এই সৃষ্টিতে আমরা হিন্দু এই জন্য সিন্ধু নদী আর হিমালয়ের মধ্য অবস্থান করার জন্য আমরা হিন্দু, হুম আর জন্মগতভাবে আমরা সনাতনী। হুম তার কারণ সনাতন শাস্ত্র, বেদ, যে বেদ শিখিয়েছে কিভাবে নতুনত্বকে আপন করে পুরাতনকে সঙ্গে নিয়ে চলতে হয়, তার জন্য আমরা সনাতনী হুম। আর আমরা হিন্দু। তো যে কোনো ধর্মাবলম্বী মানুষই সনাতনী, তাই তো? একদমই তাই। মানে শুধু হিন্দুত্বের এখানে কোনো বিষয় নেই, কোনো বিষয় সকলেই নেই। আমরা সনাতনী। হ্যাঁ, আপনি অবাক হবেন, যারা আমার ইসলামের ভাই বন্ধুরা, হুম যারা ইসলাম পন্থা অবলম্বন করে চলেন, হুম তারাও যখন বাড়ির বা আমাদের ইন্ডিয়া বা আমাদের ভারতের বাইরে যান, হুম তাদের কিন্তু হিন্দুস্থানি হিসেবে লেখা হয়। হুম হ্যাঁ, ইভেন তাদের কাউকে লেখা হয় না মুসলিম, হিন্দুস্তানি লেখা হয়। হুম কারণ হিন্দুতে আমরা বসবাস করি, হিন্দুস্থান, হুম তাই আমরা হিন্দুস্থানি। হুম এখানে ব্রাহ্মণও হিন্দুস্থানি, হুম এখানে নন বেঙ্গলিও হিন্দুস্তানি, হুম বাঙালিও হিন্দুস্তানি, হুম শূদ্র হিন্দুস্তানি। হুম তাদের মধ্যে আমরা প্রত্যেকে সনাতনী। হুম সনাতনী হয়ে আমরা জন্মাই। হুম যেরূপ একটি পিতার গর্ভে 4টি সন্তান জন্মায়, হুম একটি পিতারই সন্তান, পরম পিতার সন্তান আমরা। হুম আমরা কেউ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, হুম কেউ ডাক্তারি নিয়ে পড়ছি, হুম কেউ আমরা শিক্ষকতার সঙ্গে জড়িয়ে যাচ্ছি। হুম তার পরের পথ অবলম্বন আমাদের আলাদা হতে পারে, কিন্তু আমাদের পিতা এক, আমাদের রাস্তা এক, আমাদের চিন্তা ভাবনা এক। আচ্ছা, আপনি এই এখন যে সমাজে বিভিন্ন ভাগের কথা বললেন, ব্রাহ্মণ, কেউ শূদ্র, কেউ বৈশ্য, বেদে কি কোথাও এরকম মেনশন করা আছে যে নির্দিষ্ট এই ধরনের মানুষ ছাড়া কেউ পূজা অর্চনা করতে পারবে না, মন্দিরে প্রবেশ করতে পারবে না? হ্যাঁ, বেদে একটি মন্ত্র আছে, হুম একটি না, অনেক মন্ত্রই আছে। হুম খুব ভালো প্রশ্ন করেছেন, এটা সচরাচর আমি করতে দেখি না বা শুনি না। হুম গুরুজির কাছে পড়া, তারপরে হয়তো আপনার কাছে প্রথম এই প্রশ্নের সম্মুখীন হওয়া। হুম বেদের একটা মন্ত্র আছে, ব্রাহ্মণস্য মুখমাসীদ বাহুরাজন ন্যঃ কৃতঃ ঊরু তদ্বৈশ্যঃ পদব্যাগুং শূদ্রো অজায়ত। অর্থাৎ ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, হুম এই 4টে শ্রেণীকে যেভাবে আমরা বিভক্ত করা হয়েছে, হুম আমরা প্রত্যেকে কর্মে ব্রাহ্মণ হই, হুম প্রত্যেকেই আমরা কর্মের মাধ্যমে শূদ্র হই, কর্মের মাধ্যমে আমাদের জাতি হুম ভাগ হয়। হুম এই যে কর্মর মাধ্যমে আমাদের ভাগ হয়, এটা আমরা বলে থাকি হুম আমরা কর্মে ব্রাহ্মণ, হুম আমরা কর্মে ক্ষত্রিয়। হুম তো এটা যখন সৃষ্টি হয়েছিল তখন তো লেখা হয়েছিল, হুম এই জন্যই লেখা হয়েছিল ব্রাহ্মণ কি করবে, হুম যে এই কর্মটা করবে তিনি ব্রাহ্মণ। হুম ধরুন, ব্রাহ্মণস্য মুখম আসির, বেদ বলছে আমার যে রূপ, আমার যে সৃষ্টি, হুম আমার মুখ থেকে ব্রাহ্মণ এসছে। আচ্ছা ব্রাহ্মণস্য মুখম আসিত হুম বাহু রাজন্যঃ, হুম অর্থাৎ রাজন্য মানে ক্ষত্রিয়, হুম রাজা। হুম বাহু থেকে ক্ষত্রিয় সৃষ্টি। হুম উরু তদ্বৈশ্যঃ, উরু থেকে বৈশ্য সৃষ্টি। হুম পদভ্যা গুং শূদ্র অজায়ত, হুম পা থেকে শূদ্রের আগমন। ব্রাহ্মণের, ব্রাহ্মণ কোত্থেকে এসছে, মুখ থেকে এসছে। হুম ব্রহ্মা কি করেছেন, হুম বা আমরা মুখ দিয়ে কি করি, হুম আমরা মুখ দিয়ে কথা বলি, হুম কিছু শেখাই, হুম কিছু জানাই, হুম বা আমরা কিছু এমন ক্রিয়া করি যার মাধ্যমে মানুষ উদ্বুদ্ধ হয় হুম বা সংস্কার লাভ করে। তো ব্রাহ্মণের মুখ থেকে, ব্রহ্মার মুখ থেকে যদি ব্রাহ্মণ এসে থাকে, তো ব্রাহ্মণকে বলা হয়েছে যজন করবে, যাজন করবে, অধ্যয়ন করবে, অধ্যাপনা করবে। অর্থাৎ তুমি পড়বে, তুমি পড়াবে, তুমি পুজো করবে, তুমি পুজো করাবে। আচ্ছা তো আমি যখন পড়বো এবং পড়াবো, তার মানে আমি গুরু হলাম। হুম এই জন্যই বলা হয়েছে পাতিরেকো গুরু স্ত্রীরাং বর্ণানাং ব্রাহ্মণাম গুরু, অর্থাৎ বর্ণের গুরু ব্রাহ্মণ। যেটা অনেকেই মেনে নিতে চায় না, আমরা কেন ব্রাহ্মণকে গুরু বলবো। হুম গুরু নয় যে ব্রাহ্মণ বলে, উনার কর্মের দ্বারা উনি গুরু হবেন। হুম যে ব্রাহ্মণ গলায় পৈতি সুতো নিয়ে জবাই করছে বা বা বলি করছে, বা মুরগির মাংসের দোকানে মাংস কাটছে, ওটা কর্ম, ওটাকে সম্মান, কিন্তু উনি গুরু হতে পারেন না। হুম তিনি যজ্ঞোপবীত রেখে আপনাকে সু উপদেশ দিচ্ছে, হুম আপনাকে সু কথা বলছে, হুম তিনি তো গুরু। আপনার শিক্ষক রূপে হতে পারে, আপনার আম, পুরোহিত রূপে হতে পারে। হুম যেরকম সেরভাবে বাহু রাজান্যঃ, বাহু মানে কি, আমাদের এটা হচ্ছে বল শক্তি, হুম অর্থাৎ বল প্রয়োগ করে, বলের দ্বারা সমাজে রক্ষা যিনি করেন তিনি ক্ষত্রিয়। ক্ষত্রিয়। যেরূপ রাজা করতেন,
নিজে লড়াই করতেন, বাহুবল প্রয়োগ করতেন, বুদ্ধিসত্তায় কাজে লাগিয়ে উনি আমাদেরকে রক্ষা করতেন। ওই জন্য উনি ক্ষত্রিয়, উনি রাজা হতেন, ক্ষত্রিয় রাজা হতেন। উরু তদ বৈশ্যাহা, বৈশ্যরা ব্যবসা করেন। কেন উরু এই জায়গাটা হচ্ছে আমাদের বিদ্যা বুদ্ধি কেন্দ্রে প্রাণ কেন্দ্র নিয়ে ব্যবসার মাধ্যমে আমাদের এই উপরের দুজনকে মেনটেন করেন, অর্থাৎ রাজাকেও কর দেন এবং ব্রাহ্মণকেও অর্থ দেন। উরু তদ বৈশ্যাহা, উরু থেকে বৈশ্য এসছে, ওই জন্য বৈশ্য এই কাজটা করবে। পদেভ্যা গুংশূদ্র অজায়ত, আমাদের পুরো বডিটাকে কে নিয়ে যায়, কে নিয়ে যায়, কিভাবে নিয়ে যায়? পা। তাহলে পা আমাদের এই তিনটে স্তরকে সেবা করছে। সব থেকে উচ্চ মার্গে কিন্তু পা, অর্থাৎ শূদ্র। শূদ্র আমাদের তিনজনকে বয়ে নিয়ে যায়, অর্থাৎ এই তিনজনের সেবা করে। যেরূপ শূদ্র মানুষরা না থাকলে ব্রাহ্মণেরও কোনো অস্তিত্ব নেই, ক্ষত্রিয়েরও কোনো অস্তিত্ব নেই, বৈশ্যেরও কোনো অস্তিত্ব নেই। আমাদের কর্ম বেদ ঠিক করে দিয়েছে, এই কর্ম করবে, তাই জন্যই ব্রাহ্মণ হবে। এবার ব্রাহ্মণের সঙ্গে সম্পর্ক কি সমাজের? ব্রাহ্মণের সঙ্গে সম্পর্ক এটা, আপনি ধরুন এই আজকে আমাদের যে স্টুডিও আমরা বসে আছি, আজকে আমরা ধরুন আলোচনা করছি, একটা জায়গাতে বসেছি, আমি আজকে ড্রেসটা পরেছি, নিশ্চয়ই এই ড্রেসটা পরে আমি সবসময় ঘুমোই না, আমি ড্রেসটা একটা হালকা ড্রেস পরে ঘুমোতে যাই, বা আমি যখন স্নানে যাই একটা অন্য ড্রেস ব্যবহার করি। ঠিক সেরূপ আমি যখন ব্রাহ্মণত্বের কাজ করব, পড়াবো, আমি যখন কাউকে কিছু শেখাবো, নিজে পুজো করব, তাই জন্য সংস্কারের প্রয়োজন হয়। আর উপনয়নটা হলো তার একটা সংস্কারের মাধ্যম। তাই ব্রাহ্মণের উপনয়ন হয়, ব্রাহ্মণকে উপনয়ন দিতে হয় এবং অনেক সংস্কারের মাধ্যমে থাকতে হয়, অনেক সাধনার মধ্যে থাকতে হয়, অনেক ত্যাগের মাধ্যমে থাকতে হয়। তাই জন্য ব্রাহ্মণকে বর্ণের শ্রেষ্ঠ বলা হয় এবং কর্মের দ্বারাই আমরা প্রত্যেক শ্রেণী ভাগ করি এবং বেদে এটা পরিপূর্ণভাবে উল্লেখ আছে। বেদের মন্ত্র আমি প্রমাণ দিলাম। হ্যাঁ, আমরা তার মানে এতদিন একটা ভুল ব্যাখ্যায় থাকতাম যে ব্রাহ্মণরা, আমরা অতীতে দেখেছি প্রচুর স্বৈরাচার করেছেন, বিশেষ করে নিচু জাতির উপর, কিন্তু হিসেব মতো তারা না থাকলে ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় কেউই এক্সিস্ট করতো না, কেউ এক্সিস্ট করে না। এবং এই কথাটা একেবারে বেদে পরিষ্কার লেখা আছে, পরিষ্কার লেখা আছে। আচ্ছা, এই বিষয়ে আমি আরেকটা প্রশ্ন করব, যেটা এখন খুব আমি দেখছি ফেসবুক খুললেই তখন বিয়ের রিল আসে, যেহেতু বিয়ের মরশুম, মহিলা পুরোহিত দ্বারা বিয়ে হয়, বা রিসেন্ট একটা সিনেমাও বেরিয়েছে, সিনেমার নাম আমি নিচ্ছি না, তবে সেখানেও দেখাচ্ছে মহিলারা পৌরোহিত্য করছেন। এই বিষয়ে বেদে কি কিছু বিধিনিষেধ রয়েছে, বা আপনি কি বলবেন? প্রথমত বলি, বেদের কোথাও কোথাও পাওয়া যায় সবাই সমান, সবাই সমান, অর্থাৎ মহিলা পৌরোহিত্য করার ব্যাপারটা আলাদা, পৌরোহিত্য শব্দটি সম্পূর্ণ আলাদা। পৌরোহিত্য মানে, পুরোহিত মানে পৌরোহিত্য নয়। পুরোহিত আর সংস্কার কার্যের মধ্যে অনেক তফাৎ আছে। আপনার কোশ্চেনটা যথার্থ কোশ্চেন, সময়ের ডাক হিসেবে। ব্রাহ্মণরা নাকি মেয়েদেরকে সম্মান দেয়নি, ব্রাহ্মণরা মেয়েদেরকে পিছিয়ে দিয়েছে, বিভিন্ন জাতিকে, বিভিন্ন বর্ণকে ব্যবহার করে ওরা ব্রাহ্মণ গুরু হয়েছে। এটা সম্পূর্ণ ভুল তথ্য আমি মনে করি। তার কয়েকটা প্রমাণ দিই আপনাকে। আচ্ছা, আপনি বলুন তো, বনকে আমরা কি বলি? অরণ্য। অরণ্য কি দেবী বলি তো? গঙ্গাকে কি বলি? মা। ধরিত্রীকে কি বলি? মা। আচ্ছা, তাহলে আমরা যারা ব্রাহ্মণ বা আমরা যারা পুজো করতাম, যারা আমরা পৃথিবীর সৃষ্টির সমস্ত উৎপত্তি এবং শক্তিকে নারী রূপে পুজো করি, তারা কখনো নারী বিদ্বেষী হতে পারে? কখনো নারী বিদ্বেষী হতে পারে না। নারী আমরা মনে করি শক্তি, কারণ আমরা শক্তির উপাসক সব সময়ই। আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশকে পুজো করতাম, এই তিনজনকে পুজো করার জন্যই দুর্গার সৃষ্টি হয়েছিল, এবং তিনজনের শক্তি নেই দুর্গা। এবং যখনই আমরা কোনো বিপদে পড়েছি, আমরা কোনো সমাজে সংস্কারের জন্য প্রয়োজন পড়েছে, আমরা নারী শক্তির সাধনা করেছি, এবং নারী শক্তি আমাদের সঙ্গে সর্বাঙ্গীনভাবে জড়িয়ে। তো আমরা কখনো ব্রাহ্মণরা নারী শক্তিকে বা নারীকে অপমান করি না বা করিনি। কিছু কিছু সম্প্রদায়, কিছু কিছু মানুষ নিজের ব্যক্তিসত্তা, কিছু কিছু দুরাচারী, তারাও কোনো কোনো সময়ে শক্তি পেয়ে বা সমাজের শক্তিকে সঞ্চয় করে, সমাজের শাসন ব্যবস্থাকে আপন করে নিয়ে কিছু বই লিখে গেছে, কিছু বইতে ভুল ছড়িয়ে গেছে, যেটা আমরাই প্রভাবিত হয়েছি। কিন্তু আদি বেদ বা আদি ধর্ম কোথাও গিয়ে নারীকে অপমান করার কোনো জায়গাই নেই, এবং নারী ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই, কারণ আমরা নারীকে বলি শক্তি।
শক্তি ছাড়া এই আমারও হাত, আপনারও হাত, হুম, আমাদের এখানে যারা আছেন তাদেরও হাত আছে, হুম, কিন্তু আমাদের কি সমান এই হাতে সমান দ্রব্য তোলার ক্ষমতা আছে? না, যার শক্তি যত বেশি হুম, সে তত ভারী বস্তুকে তুলতে পারবে। হুম, অর্থাৎ যার শক্তি বেশি, অর্থাৎ যে নারী শক্তির সঙ্গে বা শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে সেই সমাজে বেশি প্রতিষ্ঠা লাভ করবে। তো হুম, আমরা সেই পথের অবলম্বন করা ব্যক্তিত্ব বা আমাদের সেই পরম্পরার সঙ্গে যুক্ত, হুম, আমরা কখনো নারীকে পিছিয়ে দিই না। দ্বিতীয় কোশ্চেন যেটা আপনার, পৌরোহিত্য, পৌরোহিত্য। হুম, নারীর সঙ্গে পুরোহিতের সম্পর্ক নেই। তার কারণ হচ্ছে নারীকে এই জন্যই পুরোহিতের সঙ্গে সম্পর্ক বলা হয় না, কারণ অনেক অনুষ্ঠান থাকে আমাদের যেগুলো বহুদিন পর্যন্ত চলতে থাকে। সংকল্প নিলে আমাদের দেখা যায় ৩১ দিন, ৪১ দিন, ৫১ দিন, ৯১ দিন, ৯০ দিন পর্যন্ত কিছু কিছু আমাদের ব্রত পালন করতে হয়। হুম, ধরুন আমাদের পুজো হয়, দুর্গা পুজো হুম, কবে হয়? শরৎকালে, শরৎকালে হয়। আমাদের চৈত্র মাসও গরমও একটা হয়। হুম, দিন ধরে পুজো হয়, হুম, মহালয়ার প্রতিপদ থেকে নবমী দশমী পর্যন্ত। হুম, 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 এই দিন ১০ দিনে ধরুন আপনি পৌরোহিত্য করলেন, হুম, আপনি পৌরোহিত্য করতে করতে কোনো কারণে আপনি সৃষ্টির খেলায় হুম, আপনি নিজেকে, আপনার কিছু শারীরিক হুম, অসুবিধে হুম, হলো, হুম, হুম, তখন আপনি কি করবেন? হুম, তখন তো আপনি নিজেকে অস্বস্তি বোধ করবেন। হুম, তখন তো আপনার কিছু কিছু ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হতে পারে। হুম, হুম, তখন পুজোই ভগ্ন হতে পারে। আচ্ছা, নারী পুজো করতে পারে না এমন কোনো বিধান নেই। হুম, পুজো করতে গেলে সূচি বা অসুবিধা, যে সাধনা বা ত্যাগের সম্ভাবনা প্রয়োজন হয়, সেটা মারা, আমাদের মায়েরা কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারেন। হুম, তাই জন্যই আমার মতে হুম, মায়েদের পুজো অর্চনা থেকে একটু দূরে থাকাই শ্রেষ্ঠ। হুম, এখন সমাজে বিতর্ক সমাজ, এখন সমাজ অনেক মডার্ন, এগুলো সম্পূর্ণ বিতর্কের বিষয়। হুম, প্রত্যেকে নিজস্ব মতামত অবলম্বন করবে। শাস্ত্র কোথাও নারীদের পুজোর ব্যবস্থা দেয়নি। আচ্ছা। তো এখানে আমরা যদি বই পড়ি সেখানে আমরা দেখতে পাই যে মা শারদা তার মাসিকের সময় পুজো করতেন। হুম। এই বিষয়ে কি বলবেন? আমি নিজের জন্য পুজো করা, সংকল্পিত কর্ম করা হুম, সম্পূর্ণ আলাদা। হুম, আমি নিজে যখন রান্না করব, কিছু একটা রান্না করে খেয়ে নেব। হুম, আমি যখন কারোর জন্য রান্না করব, তখন কিন্তু আমাদের অনেকগুলো চিন্তা ভাবনা করে কর্মকাণ্ডতে এগোতে হয়। হুম, আমরা প্রত্যেকেই, আমার জন্য আজকে আমার শরীরটা খারাপ, আমি আমার নিজের কাজে, আমার একটা পডকাস্ট হবে, একটা আলোচনা হবে, আমি আজকে চলে এসেছি। হুম, আমাকেই যদি কেউ ফোন করতো হুম, যে দাদা আপনাকে একটা কাজ করতে হবে বা এই কাজের জন্য আসবো দেখা করতে, আমি কিন্তু তাকে এড়িয়ে যাব। কারণ আমি মনে করব আমার শরীরটা ভালো নেই, কথা বলতে অসুবিধে হবে, গলা বসে আছে, দরকার নেই, এই মুহূর্তে কথা বলবো না, আগামী কোনো একদিন কথা বলবো। অর্থাৎ একটা যেন সংকল্পিত কর্ম হয়, সেটা বিবাহ দেওয়া হোক, সংকল্প নিয়ে কারো বাড়ির মঙ্গল কামনায় কোনো পুজো হোক। দেখুন আপনার বাড়ি পুজো করবো মঙ্গল কামনায়, এক প্রত্যেক জিনিসের একটা নিষ্কাম হয়, একটা সকাম হয়। হুম, আপনার সঙ্গে বন্ধুত্ব হতে পারে হুম, কোনো প্রাপ্তি নিয়ে, আবার কোনো বন্ধুত্ব হতে পারে কোনো কিছু না দেখে। হুম, আপনার বিপদের সময় আমি বন্ধু, আপনি ভুল করলেও আপনি আমার বন্ধু, আপনি ঠিক করলে আপনি আমার বন্ধু। এটা একটা নিষ্কাম বন্ধুত্ব, হুম। এটা সকাম বন্ধুত্ব। ভালো আছে, সুস্থ আছে, ঠিক আছে, ওর সঙ্গে কথা বলছি, টাইম কাটাচ্ছি। যখনই কোনো প্রবলেম হলো আমি তখন তো, আর বন্ধুত্ব নেই। বন্ধুত্ব নেই। আপনি কি সেটা মেনে নেবেন? না। ঠিক সেরকমই সমাজ সবসময় নিষ্কামটাকে মেনে নিয়েছে, সকামটাকে মেনে নেয়নি। তো নিষ্কাম ভাবে আপনি ডেলি, আপনি কেন, পৃথিবীর সবাই সবার মতো করে আরাধনা করেন, হুম, কি যখন আমি সকাম করব, কারুর জন্য করব, কারুর কামনাই করব, তখন আমাকে খুব ব্যালেন্স হয়ে, খুব সূচিপূর্ণ হয়ে, খুব নিজেকে নিষ্ঠা, হুম, নিজেকে মার্জিত অবস্থায় সাধন করাটা খুব প্রয়োজন। আচ্ছা। এই জন্যে কোনো মানুষ খুব ভুগছেন। হুম। শারীরিক হোক, জীবনের কোনো টানাপোড়েন হোক। এই যে দুঃখ দুর্দশা এগুলো কি বহু বছরের জন্মের মানে বহু জন্মের কর্মফল না এই জন্মের কর্মফল? দেখুন, শাস্ত্রে একটা কথা বলেছে, স্ত্রীভির বর্ষৈ স্ত্রীভির মাসৈ স্ত্রীভির পক্ষৈ স্ত্রীভির দিনেই অত্যুৎকটেই পাপ পুণ্যেই দেহিব ফলমশ্নুতে। ৩ বর্ষ হোক, ৩ মাস হোক, ৩ পক্ষ হোক, ৩ দিন হোক, অতি উৎকট পাপের আপনি পুণ্য হোক বা পাপ হোক, হুম, তার ফলাফল আপনি এখানে ভোগ করবেন। কিন্তু আরো একটা শাস্ত্রের কথা বলে গেছে, পূর্ব জন্ম কৃতং কর্ম তদ্দৈবমিতি কার্যতে। হুম, পূর্ব জন্মেরও কিছু কর্মফল আমাদের ভোগ করতে হয়। যেরূপ ধরুন আপনার সঙ্গে আজকে কথা হচ্ছে, হুম, আমাদের সঙ্গে একটা বাই ফোন একটা কনভারসেশন হয়েছে, হুম, আপনি খবর নিয়েছেন কেমন আছি না আছি, হুম,
আমি আপনার খবর নিয়েছি কেমন আছেন না আছেন, আপনি যখন শুনে আমার শরীরটা খারাপ, হুম, আপনি তখন আসার পর আমাকে একটু গরম চা দিলেন, হুম, একটু আদার ব্যবস্থা করলেন। হুম, কেন? ওটা আপনি জেনেছেন, হুম, আমার সম্বন্ধে আপনি জানেন, সেই অনুযায়ী আপনি আমার ব্যবস্থা রেখেছেন। হুম, আবার কোনো ক্ষেত্রে কেউ আসবে, আসার পর হঠাৎ মনে হবে তার শরীরটা খারাপ হচ্ছে, তখন আপনি তার ব্যবস্থা আলাদা করবেন। হুম, ঠিক সেইরূপ আমি এখানে কি কর্ম করছি, হুম, যে কর্মটা করার পরে আমার যদি এখানেই এটা ভোগ করার মতো কর্ম হয়, সেটা এখানেই ফল ভোগ করতে হবে। আচ্ছা, আর যেটা এখানে ভোগ করার মতো নয়, সেটা কিন্তু আমাকে পূর্বজন্ম হলেও শোধ দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, ধরুন আজকে আমার কাছে ধরুন আপনি সাপোজ আমাকে ৳৫ পান, হুম, আমার কাছে ৳৩ আছে। হুম, আপনি যখন ধরেছেন ৳৩ তাহলে দিয়ে যাও। হুম, ৳৩ আমি দিয়ে গেলাম। হুম, আপনাকে কিন্তু ৳২ আগামী হোক, আগামী পরশু হোক শোধ করতেই হবে। হুম, আবার কোথাও ঋণ মুকুব হয়ে যায়। তো কোনো ঋণের পরিমাপ কার কাছে ঋণ নেওয়া। অর্থাৎ আমি কি পাপ করছি, কি পুণ্য করছি, কার প্রতি করছি, কিরকম করছি, সেটা ডিপেন্ড করে আগামী জন্ম আর এই জন্ম। আমার মনে হয় এত সুন্দর করে এত সরল ব্যাখ্যা আজ অব্দি কেউ কখনো করেনি, মানে আমি কারোর কাছে শুনিনি যে ঋণের বিষয়টা দিয়ে আপনি কর্মফলটা বোঝালেন, এটা কিন্তু দারুণ লাগলো। আচ্ছা দেখুন, এখন মোটামুটি ভ্যালেন্টাইন্স উইক শুরু হয়ে গেছে, আর আমার মনে হয় আপনি নিজে জানেন যে এখন লাভ প্রবলেম সব থেকে বেশি, মানে চারিদিকে সম্পর্ক ভেঙে যাচ্ছে, চারিদিকে বিবাহ বিচ্ছেদের খবর, সম্পর্ক ভাঙন ভাঙন আর ভাঙন, কোথাও শুনছি না যে দীর্ঘ 15 বছর 20 বছর, সে আগেকার দিনে যারা বিয়ে করেছে তাদেরটা এখনো টিকছে, 2 বছর বিয়ে করার পরে বিয়ে থাকছে না, বা সম্পর্কে গিয়েও 6 মাসের মধ্যে সেই সম্পর্ক ভেঙে যাচ্ছে। তো এই ভ্যালেন্টাইন্স ডেতে অনেক কিছুই গিফট করতে নেই প্রেমিক প্রেমিকাকে, কোন একটা গিফট যেটা করলে সম্পর্ক ভালো হবে, জ্যোতিষ শাস্ত্র কি বলে? দেখুন আপনার যে প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে। আপনি একটু আগে বললেন যে একটা রিলেশন দেখলাম না ১০ বছর ১৫ বছর টিকছে। হুম, আগে দেখতাম এখন দেখছি না। হুম, 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 অর্থাৎ শাস্ত্র বলছে, দেখুন আমি শাস্ত্রের বিরুদ্ধে না কখনো যাওয়ার চেষ্টা করি না। আমি সবসময় চেষ্টা করি শাস্ত্রের মধ্যে থাকার। কারণ শাস্ত্রই শস্ত্র। অর্থাৎ শাস্ত্র থেকেই শস্ত্র, অর্থাৎ আপনি শাস্ত্র থেকে কথা নিয়ে যদি ওইটাকে আপনি ব্যবহার করতে পারেন, ওটাই শস্ত্রের কাজ করে। আপনাকে অস্ত্রের প্রয়োজন হয় না, সামাজিক অস্ত্রের। অর্থাৎ এখন যেটা হয়ে গেছে কি বলুন তো? এখন যেটা হয়ে গেছে দিখাওয়া। হুম, আমরা কি খেলাম? আমরা রাস্তায় হাত ধরে হাঁটছি, ওটা আমরা ছবি তুলে সোশ্যাল মাধ্যমে দিয়ে দিচ্ছি। হুম, আমরা সামান্য একটা কিছু উপহার দিচ্ছি, সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছি। আজকের ডেটে সম্পর্ক ভাঙার মূল কারণ হলো অতিরঞ্জিত এবং অতিরঞ্জিতভাবে সমাজে প্রদর্শন করা, শো অফ করা। শো অফ করা। এটা হলো সবথেকে বড় প্রবলেম। আমি প্রত্যেক বন্ধুদেরকে বলব, হুম, আমার বন্ধু-বান্ধবী, ভাই-বোন প্রত্যেককে বলব, যতটা পারা যায় ভালোবাসা, হুম, অর্থ আর খাওয়া, এই ৩ টে যতটা পর্দার মাধ্যমে রাখা যায়। মানে লুকিয়ে রাখতে বলছেন? লুকিয়ে আপনি কি খাচ্ছেন? আপনি কতটা অর্থ উপার্জন করছেন? আর কতটা কাউকে ভালোবাসেন? এটা যতটা আপনি আপনার মধ্যে সঞ্চিত করে রাখবেন, ততটাই সম্পর্ক স্থায়ী হবে। হুম, তার কারণ হচ্ছে এর অনেক ব্যাখ্যা, এটা নিয়ে ব্যাখ্যা করলে আপনার একটা পুরো এপিসোড চলে যাবে। হুম, আর দ্বিতীয় কথা হলো সম্পর্ক ভালো হবে কি করে? হুম, আমি মনে করি যদি গিফট করতে হয়, একে অপরকে আজকের সম্মান গিফট করাটা খুব প্রয়োজন। যেটা আমাদের মধ্যে আজকে কমে গেছে। হুম, সম্মান নেই বলে আমাদের মধ্যে সম্পর্কের ভাঙন। অর্থাৎ আজকে আমি আপনি কথা বলছি, আপনি আমায় সম্মান করেন, আমি আপনার সম্মান করি। হুম, তাই আজকে সুন্দর একটা কনভারসেশন হচ্ছে। হুম, যখনই আমাদের মধ্যে সম্মানরূপী রসটা বেরিয়ে যাবে, হুম, অসম্মানরূপী একটা শক্তি বা পাথরের সৃষ্টি হবে। যেরূপ মাটির মধ্যে থেকে রস বেরিয়ে গেলে মাটিটা কি হয়? শুকনো হয়ে যায়, খরা হয়ে যায়। খরা হয়ে যায়, ফাটল ধরে। হুম, হুম, ঠিক হুম। সেরকমই আমাদের প্রত্যেক মানুষের সম্পর্কে সম্মানরূপী রসটা বেরিয়ে গেলে ফাটল ধরবে। তার মানে আপনি বলছেন ভ্যালেন্টাইন্স উইকে যদি সম্মান গিফট করা যায় তাহলে সম্পর্ক খুব ভালো খুব ভালো চলবে হবে। এবং অনেক দিন, দীর্ঘদিন ধরে অনেকদিন চলবে। একদম গ্যারান্টি। যে সমস্ত বৈবাহিক সম্পর্কে বিভিন্ন সমস্যা, অশান্তি, ঝামেলা, একটা টিপস দিয়ে যান, যে টিপসে মানুষ ফলো করবে, রেমেডিটা বাড়িতে ফলো করবে, আর বাড়িতে ঝামেলা অশান্তি একেবারে ম্যাজিকের মতো চলে যাবে। প্রথমত হচ্ছে টিপস বলবো একে অপরকে শোনা। হুম, একে অপরকে শোনা। হুম, স্বামী কি বলছে, স্ত্রী কি বলছে, শোনা। দ্বিতীয় টিপস, সবথেকে বড় টিপস, একসঙ্গে খাওয়া।
আচ্ছা। একসঙ্গে খেতে বসা, হুম, যেটা হুম। আজকের দিনে আমরা রেস্টুরেন্ট বা কোনো হোটেল বা কোনো রিসেপশনে গেলেই একসঙ্গে খাই। হুম। তা বাদে খুব কম মানুষই আমি দেখি আমার ক্লায়েন্টদের বা আমার ভক্ত শিষ্য যারা আছে দেখতে পাই একসঙ্গে খাচ্ছে না। আর একসঙ্গে হেঁটে কথা বলছে না। একসঙ্গে হেঁটে কথা বলা, ফোনটিকে দূরে রেখে একসঙ্গে খাওয়া আর একে অপরের কথা শোনা। এই ৩ টে যদি জিনিস কেউ আপন করে নেয়, কোনো রকম টিপস, কোনো রকম টোটকা, কোনো রকম তুকতাক কিচ্ছু প্রয়োজন হবে না। একদম গ্যারান্টি দিতে পারি আমি। আচ্ছা। এতক্ষণের আলোচনায় আপনারা প্রত্যেকেই খুব সমৃদ্ধ হয়েছেন আশা করি। আমাদের প্রত্যেকেরই নির্দিষ্ট একটি রাশি আছে। কোন রাশির মানুষ কেমন হয় এটা আজকে জেনে নেব চন্দন শাস্ত্রীর কাছ থেকে। শুরু করছি মেষ রাশি থেকে। মেষ রাশির ১ম বৈশিষ্ট্য যেটা ভালো বৈশিষ্ট্য, ওরা খুব নেতৃত্ব দিতে পছন্দ, নেতৃত্বসুলভ আচরণ থাকে ওদের মধ্যে। ওরা খুব একাগ্র চিত্তে কাজ করতে পারে। ওরা যেকোনো ক্ষেত্রে যেকোনো প্রবলেম থেকে বের করে আনার জন্য ওদের জুড়ি মেলা ভার। ওরা খুব প্রভাবশালী এবং প্রতিপত্তিশালী ব্যক্তিত্ব হতে পারেন। ওদের একটা প্রবলেম হলো ওরা খুব একরোখা, খুব বদমেজাজি এবং আ হুট করে রেগে গিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে কাউকে এমন কথার মাধ্যমে আঘাত করতে পারেন, যে আঘাতটা সম্পর্কে হানি পর্যন্ত নিয়ে করতে পারে। এরপরে আসবো বৃষ রাশির কথায়। বৃষরাশি জাতক-জাতিকা খুবই আনন্দদায়ক এবং খুব রোমান্টিক হয় ওরা। ওরা আ খুব সমাজে মেলবন্ধন নিয়ে সংস্কৃতি প্রেমী হয় বৃষরাশি জাতক-জাতিকা। ওদের মধ্যে সমস্যা হলো ওরা খুব সন্দেহ নিয়ে খুব ভোগে। মানে সন্দেহের মধ্যে থাকে ওরা। ওরা খুব নিরাপত্তাহীনতায় ভোগে যেকোনো সময়। পসেসিভনেস ও থাকে। হ্যাঁ। আর এবার আসবো মিথুন রাশির কথায়। মিথুন রাশি জাতক-জাতিকা খুব গভীর চিন্তাশীল হয়। হুম। মিথুন রাশি জাতকের বাকশক্তি ওদের খুব ভালো হয়। ওরা খুব বচনভঙ্গি বা বচন ক্ষমতা দ্বারা হুম। সমাজে প্রতিষ্ঠা পেতে পারে। যদি আবার দেখা যায় মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ওরা কথার মাধ্যমেই সমাজে কিন্তু সম্মানহানি বা সমাজে প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে অসুবিধা হয়। মানে ওদের কথাটা একদিকে প্লাস পয়েন্ট আবার মাইনাস পয়েন্ট। হ্যাঁ, মানে অতি কথাটাই ওদের ক্ষতি মানে প্রমাণ হয় আরকি। আচ্ছা। কথার মাধ্যমেই ওরা খুব আপন করে নেয় মানুষকে। কথার মাধ্যমে মানুষেরা আপন হয়ে যায়। আবার অতি বাচালতার ফলে কখনো দেখা যায় মান-সম্মান হানিতেও ভুগতে হতে পারে। এবার আসি কর্কট রাশির বিষয়ে। কর্কট রাশি জাতক-জাতিকার মন খুব ভালো হয়। ওরা খুব পরোপকারী হয়। ওরা খুব আ আ মানুষকে আপন করে নিতে পারে খুব তাড়াতাড়ি। আবার কর্কট রাশি জাতক-জাতিকা খুব শরীর নিয়ে খুব অযত্নে ভোগে। শরীর নিয়ে ওরা একদমই যত্নশীল হয় না। ওরা শরীর নিয়ে খুব ভোগে, বিশেষ করে পেটের সমস্যায় খুব ভোগে। সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকা খুব খুব আগ্রাসী মনোভাব ওদের মধ্যে থাকে। সিংহ রাশির জাতক-জাতিকা ওরা সমাজে সবসময় সম্মান নিয়ে বাঁচতে চায়। যেন তেন প্রকারে আমার সম্মান চাই। সম্মান পেলে ওরা যেকোনো কাজ ওদেরকে সম্মান দিয়ে করিয়ে নেওয়া যায়। উল্টো দিক থেকে দেখতে গেলে সিংহ রাশি জাতক-জাতিকা দেখা যায় ওরা অপরের দ্বারা বেশি প্রভাবিত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। এবার আসি কন্যা রাশির কথায়। কন্যা রাশি এরা খুব শিশুসুলভ হয়। এদের মন খুব পরিষ্কার হয়। এরা প্রচণ্ড আ আবেগপ্রবণ হয়। এদেরকে নিয়ে থাকলে, এদের সঙ্গে মিশলে মনে হবে আমার, মানে এদের সঙ্গে মিশলে বোরিং ফিল হয় না। উল্টো দিকে এদের সম্পর্ক নিয়ে প্রচণ্ড অস্থির থাকে। এরা সবকিছুতে খুঁতখুঁতে মনোভাবাপন্ন হয় এবং সর্বোপরি এরা আ স্যাটিসফাইড ফিল করে না এবং সর্বশেষে সবকিছু করার পরেও না দেখবেন এরা হয়তো কোথাও পারফেক্ট হলো না। মানে পারফেক্টনেস খুঁজে বেড়ায় যেটা পায় না। অতিরিক্ত পারফেকশনিস্ট হ্যাঁ, যাকে বলে। হ্যাঁ। আচ্ছা, এবার আসি তুলা রাশির কথায়। তুলা রাশি আমার সবথেকে প্রিয় রাশি। তুলা রাশি জাতক-জাতিকা খুব ব্যালেন্সিং হয়। ওরা সমাজের সর্বস্তরের মানুষকে সম্মান দিয়ে চলে এবং সম্মান পেতে ভালোবাসে। তুলা রাশি জাতক-জাতিকা খুব প্রেমিক হয়। হুম। তুলা রাশি জাতক-জাতিকা যদি ওদেরকে সম্মান দিয়ে ভালোবেসে আগলে রাখা যায়, ওরা খুব ভালো হয়। উল্টো দিকে তুলা রাশির জাতক-জাতিকা খুব আবেগপ্রবণ হয়। আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিয়ে বারবার প্রতারণার শিকার হয়। তুলা রাশি কি আপনার, যার জন্য বললেন খুব পছন্দের রাশি? তা নয়, আমার মানে তুলা রাশির অর্থাৎ দাঁড়িপাল্লা তো, হুম, দুদিকটা ব্যালেন্সিং ব্যালেন্সের জন্য। আমার খুব ভালো লাগে। এবারে আসি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির জাতক-জাতিকা খুব চতুর হয়, খুব বুদ্ধিমান হয়। ওরা খুব মৃদুভাষী হয় এবং খুব চাপা স্বভাবের হয়। ওরা যখন কিছু সিদ্ধান্ত নেয়, অনেক ভেবে চিন্তে নেয়, অনেক ভেবে তারপর সিদ্ধান্ত নেয়। আর উল্টো দিকে বৃশ্চিক রাশির লোকেরা প্রচন্ড স্বার্থপর হয়। ধনু রাশি। ধনু রাশির জাতক-জাতিকা রাশিচক্রে আমার মনে হয় মেষ রাশির পরে সবথেকে ভালো হয় ধনু রাশি। হুম। কারণ ধনু রাশির জাতক-জাতিকা খুব ধার্মিক হয়। হুম। খুব ধর্ম ওরা শিক্ষা
এবং সাংস্কৃতিক জগৎকে প্রাধান্য দিয়ে চলে। উল্টো দিকে দেখা যায় এরা স্ত্রী বা বাড়ির যারা মেয়েরা থাকে তাদের প্রতি কখনো কখনো এতটা ডেডিকেটেড হয়ে যায় বা নিজের কর্ম থেকে বা নিজের ফোকাস থেকে ডিস্টার্ব হয়ে যায়। মকর রাশি। মকর রাশি জাতক জাতিকা মানে সব থেকে যেটা ভালো বলা যায় মকর রাশিদের ক্ষেত্রে, এরা খুব ভালো লিডার হতে পারে, যা সমাজে সর্বস্তরে মানুষের উপকার চায় বা পরোপকারী হয়। উল্টো দিকে এরা দেখা যায় বিভিন্ন রকম যারা মাদকদ্রব্য সেবন আদি নেশাগ্রস্ত মানুষের পাল্লায় পড়ে জীবনটাকে বরবাদ করে দেয়। কুম্ভ রাশি জাতক জাতিকা সমাজের সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়। কুম্ভ রাশির জাতক জাতিকা খুব কলাপ্রেমী হয়, শিল্পপ্রেমী হয়। কুম্ভ রাশির জাতক জাতিকা খুব পরিশ্রমী হয়। উল্টো দিকে এরা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়, এরা খুব দীর্ঘমেয়াদী অর্থাৎ দীর্ঘসূত্রিতা সম্পন্ন ব্যক্তিত্ব হয়। মানে এরা কোনো কাজকে না খুব সহজে করে ফেলতে চায় না, একটুখানি টাইম নিয়ে করে, করবো। এটা কুম্ভ রাশির জন্য খুব খারাপ জিনিস। আর মীন রাশি জাতক জাতিকা খুবই পারিবারিক প্রেমী হয়, পরিবার প্রেমী হয়, পরিবারকে নিয়ে থাকতে ভালোবাসে, পরিবারের জন্য ওরা চলতে ভালোবাসে, পরিবারকে খুব ভালোবাসে এবং তার সঙ্গে সঙ্গে ওরা সমাজের দেখা যায় বিশেষ কিছু মানে চেনা জানা বা গুটি কয়েক মানুষের সঙ্গে মেশে, আর ওরা খুব একগুঁয়ে টাইপের হয়। এটা মীন রাশির জন্য খুব খারাপ। আচ্ছা, একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে অনেকক্ষণ থেকেই, যে যমজ সন্তান হয়তো জন্মালো একই সময় একই মায়ের গর্ভ থেকে একই জায়গায়, তাদের ভাগ্য কি করে আলাদা হয়? এখানে একটা কনসেপ্ট কাজ করে, যার গর্ভে সন্তান জন্মগ্রহণ হলো উনার সন্তানের স্থান কেমন আছে। দ্বিতীয়ত যখন জন্মগ্রহণ করলো একটা হোরারি সাবজেক্ট আছে, হোরারি সাবজেক্ট এখানে বিচারের ব্যাপারটা থাকে। বিচার তো একই রাশি চক্র, আপনার লগ্ন চক্র, লগ্ন কুণ্ডলী, রাশি কুণ্ডলী, নবাংশ চক্র, সুদর্শন চক্র, প্রদাক্ষী চক্র সবই এক বিরোধী। এখানে একটা কনসেপ্ট কাজ করে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা পড়াশোনায় আমি দেখেছি, পূর্বজন্ম কৃতং কর্ম তদ্দৈব বিধিকার থেকে এখানে একটা পূর্বজন্মের কনসেপ্ট চলে আসে। দেখবেন যারা যমজ হয় ওদের দুজনের একজনের দ্বারা বাবা মা প্রচন্ড কষ্ট পায়, বাবা মা প্রচন্ড টেনশনে চিন্তাগ্রস্ত থাকে, টেনশন নিয়ে জীবনযাপন করতে হয়। তার কারণ হচ্ছে ওর পিতা মাতার পূর্বজন্মের কৃতকর্মের ফলে সন্তান নিয়ে দুশ্চিন্তা, ওর পূর্বজন্মের কৃতকর্মের ফল নিয়ে এর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বা প্রবলেম দেখা দিতে পারে। এখানে হচ্ছে মেইন, মানে যার গর্ভে জন্মগ্রহণ করছে এবং যিনি জন্মগ্রহণ করছেন দুজনের মেলবন্ধনের একটা বিচার এখানে কাজ করে। তাই দুক্ষেত্রে আলাদা হতেই পারে অবশ্যই। আচ্ছা, 2026-এ ঘটবে এমন একটা কিছু? 2026-এ ঘটবে বলতে দেখুন, 2026 আমাদের জ্যোতিষশাস্ত্রে কেউ বিচার করছে এটা এক সংখ্যা রবির বছর, কিন্তু আমি তার সঙ্গে একটা কানেকশন এখানে অ্যাড করব, শনিরও বছর। কারণ 2026 2026 অর্থাৎ প্রথম 2 তারপর হচ্ছে 26, মধ্যিখানে শূন্য এসছে, যেখানে আমরা সবসময় শূন্যটাকে পূজ্য বা লুপ্ত করে রাখি। এবার আপনি যদি দেখতে পান তাহলে একটা ড্রাইভার নাম্বার থাকছে, তো সেখান থেকে 26 কি হচ্ছে 8 শনি। অর্থাৎ এই বছর লোহা, আগুন আর ভূমি এই তিনটে সংমিশ্রণের প্রাকৃতিক দুর্যোগ প্রচন্ড ভোগ করতে হবে আমাদেরকে। কোনো বড় মানে খুব বড় অধীনস্থ, সেটা আমাদের সমাজের মঙ্গলকারী ব্যক্তিত্ব বা ব্যক্তি যেই হোক, আমরা হারাতে পারি। সৃষ্টিতে কোনো দুর্যোগে বহু মানুষের প্রাণ ক্ষতিগ্রস্ত হতে পারে। আগুন, যেটা বললাম আগুন, লোহা আর ভূমি, এই তিনটে সংমিশ্রণে একটা বড় দুর্যোগ আমরা ফেস করতে হতে পারে, যেটা ভূমিকম্প হতে পারে, বান হতে পারে বা বিভিন্ন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মাধ্যমে হতে পারে। 2026-এ তাহলে মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আর 2026-এ রবির একটা প্রভাব আছে, শনি রবির কানেকশন। শনি রবি কখনো এক জায়গায় থাকতে পারে না, এক হতে পারে না, যদিও শনি রবি পিতা পুত্র। ঠিক সেই রূপ এই বছর রবি বা শনির অবস্থান দেখে ছকে পিতা পুত্রের সম্পর্কের মধ্যেও অবনতি উন্নতির ব্যাপারটা দেখতে হবে, শনি রবি কোথায় বসে আছে। আর একটা টুইস্ট আপনাকে বলে রাখি, যদি কারোর অবৈধ সম্পর্ক বা পরকীয়া টাইপের কিছু থাকে, তারা একটু সাবধান থাকবেন, তারা কিন্তু এই বছর ধরা পড়ার চান্স মারাত্মক লেভেলে থাকছে, মারাত্মক লেভেলে। তাতেও একটা সম্মানহানির জায়গা, বিশাল লেভেলে সম্মান শুধু হানি নয়, বিচ্ছেদ পর্যন্ত হতে পারে।
তার মানে মানুষকে সব দিক থেকেই সচেতন থাকতে হবে। অ্যাকচুয়ালি শুধু 2026 নয়, প্রতি বছর মানুষকে সচেতন থাকা উচিত। আর জ্যোতিষ বিচারে আমি একটু অ্যাড করি এটা, আমি জানি না আমি স্রোতের বিপরীতে গিয়ে বলছি কিনা। হুম, শুধু রাশি, শুধু লগ্ন, শুধু বর্ষফল, শুধু আপনার সংখ্যা তত্ত্বের বিচার নিয়ে বিঘ্নিত হওয়া বা বিলম্বিত হওয়া বা আপনার বিপর্যস্ত হওয়ার কোনো বিষয় নেই। আপনি যদি জ্যোতিষী বিশ্বাস করেন, যারা জ্যোতিষ প্রেমী, তারা ভালো সদ্গুরু, সৎ জ্যোতিষীর মাধ্যমে সঠিক পরামর্শ নিয়ে আপনার পুরো কুণ্ডলী চার্টকে, পুরো কুণ্ডলীটাকে জাজমেন্ট করে বা বিচার করিয়ে আপনার জীবনটাকে আপনি সঠিকভাবে পরিচালনা করুন। কারণ জ্যোতিষ সাবজেক্টটা ভালো, আমাদের মতো কিছু মানুষরা আমরা খারাপ। আচ্ছা। আচ্ছা, বেদে বা শাস্ত্রে বিষ্ণু পুরাণ এবং শিব পুরাণ একটু ডিফারেন্ট। হুম। এই ডিফারেন্সটা কেন? জানি না আপনি কেন বলছেন এটা বিষ্ণু পুরাণ শিব পুরাণ ডিফারেন্ট। কারণ বিষ্ণু আর শিবের মধ্যে কোনো ডিফারেন্স নেই। হুম, শিব পুরাণের প্রথম শ্লোকই হলো শিবা হৃদয়ে স্থিত ব্রহ্ম বিষ্ণু, বিষ্ণু হৃদয়ে স্থিত শিবাহ। হুম, শিবের পরম গুরু হলো বিষ্ণু, বিষ্ণুর পরম গুরু হলো শিব। হুম, শিব তো জগৎ পিতা, উনি তো জগৎ মানে দেবাদিদেব মহাদেব। উনি কার ধ্যান করেন জানেন? না। উনি বিষ্ণুর ধ্যান করেন। আচ্ছা, বিষ্ণু সর্বক্ষণ ধ্যানমগ্ন অবস্থা আছেন। কার ধ্যান করেন উনি? শিবের। শিবের ধ্যান করেন। ইভেন শিব যখন বিষ্ণু ভগবান যখন রাম রূপে ধরত্রীতে এলেন, হুম। তখন শিব থাকতে পারেনি, পিছনে পিছনে হনুমান রূপে চলে এসেছেন। ও! আচ্ছা। এবার শিব সেখানেই বলবান যেখানে শক্তি ওর সঙ্গে আছে। হনুমানজি এই জন্যই এত বলবান, তার সঙ্গে তার শক্তি ছিল, দুর্গা ছিল। দুর্গা কে জানেন? না। তার পুঁছ, অর্থাৎ তার ওটা কি বলে পুঁছটাকে? লেজ। লেজ। আচ্ছা, লেজটা হলো শক্তি। আচ্ছা। হ্যাঁ। এই কনসেপ্ট গুলো তো আমাদের সাধারণ মানুষের কাছে একেবারেই অজানা, কারণ আমরা এই বিষয়গুলো জানি না। এই বিষয়গুলো জানবার জন্য কিন্তু অবশ্যই কোনো এক্সপার্ট এর থেকে জানা উচিত। যেমন আজকে আমাদের এই বিষয়গুলো সম্বন্ধে অবগত করছেন চন্দন শাস্ত্রী। আরো কিছু জানবো, সঙ্গে থাকুন। আচ্ছা, এবার আসি একটা ডিফারেন্ট বিষয়, যে বিষয়টা নিয়ে আমাদের মানুষের মধ্যে ভয় এবং আগ্রহ একই সঙ্গে দুটি। বিষয়টা হলো ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক নিয়ে মানুষের মধ্যে প্রচন্ড প্রবল আগ্রহ এবং মানুষের বিশ্বাস যে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা এই বোধহয় আমার ক্ষতি করে দিল, ও বোধহয় আমার ক্ষতি করে দিল, ও আমার কাজ বেঁধে দিয়েছে, ও আমার বিবাহ বেঁধে দিয়েছে। এগুলো কি সত্যিই হয়? যদি হয়, রেমেডি কি? হ্যাঁ, এটা আজকের জগতে এসে এটা খুবই সেনসিটিভ একটা বিষয়। এটা একটা সময় পর্যন্ত এটা নিয়ে এত চর্চা ছিল না হুম, হুম, বা এটা নিয়ে এত মানুষের মধ্যে আগ্রহ ছিল না। এখন আগ্রহ বেড়েছে, এটার কাজও বেড়েছে এবং হুম, হচ্ছে। আজকাল আপনি অবাক হবেন, এটা এতটাই বেড়েছে, মানে কেউ অভ্যেসে করছে, কেউ অভাবে, কেউ স্বভাবে করছে। কেউ কাউকে পেতে গিয়ে করছে, হুম, কোনো সম্পর্কে স্থায়িত্ব হচ্ছে না। আমি ৫ বছর ভালোবাসি, কাউকে পাচ্ছি না, আমি ব্ল্যাক ম্যাজিক করব। হুম, এবারে এটা করতে কারো কাছে যাচ্ছে, আমাদের মতো কারো কাছে আসছে। সমস্যা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক হয়। কিন্তু কতটা কার্যকারী, কে করছে তার উপর ডিপেন্ড করে। আর এর প্রতিকার তো অবশ্যই করা দরকার। কারণ এই যে বিবাহ বেঁধে দেওয়া, বাড়িতে গরুর দুধ বেঁধে দেওয়া, গাছের ফল বেঁধে দেওয়া, এগুলো প্রচন্ড পরিমাণে হয়। এগুলো আ খুব বড় একটা সাবজেক্ট, খুব খারাপ একটা সাবজেক্ট। এটা আমি তো প্রত্যেককে বলব, প্রত্যেক মানুষকে বলব, আমার বন্ধু-বান্ধবদের বলব বা যারা আমাকে দেখছেন তাদের সবাইকেই বলব। আপনাদের এসটি পডকাস্টের প্রত্যেক দর্শককে বলব, চেষ্টা করবেন এর থেকে যতটা নিজেকে বিরত রাখা যায়। কিন্তু বিরত থেকেও আবার নিজেকেও এতটা সাবধানতার সঙ্গে, সঙ্গে নিজেকেও আ আ এতটা নিজেকে সেফ ভাববেন না যে হুম, আমার কেউ কিছু ক্ষতি করছে না। হুম, তো আজকালকার দিনে এটা প্রচন্ড বেড়েছে, প্রচন্ড হচ্ছে। ব্লাক ম্যাজিক হয় এবং হচ্ছে। সঠিক করার লোকের প্রয়োজন হয়। আর সমস্যা হচ্ছে অনেকে আ বলে যে ও সঠিক করে না। আপনি গাড়ি চালাতে পারেন না। কিন্তু স্টিয়ারিং যখন আপনি হাতে পাচ্ছেন, স্টিয়ারিং কিন্তু জানে না আপনি চালাতে পারেন কি পারেন না। আপনি যখনই চাবি দিয়ে এগোতে যাবেন, আপনি না জানলে অ্যাক্সিডেন্ট হলে আপনারও ক্ষতি, যে করছে তারও ক্ষতি। হুম, আর যদি সঠিক ড্রাইভার হন, আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন, যার জন্য করছেন সেটাও ঠিক হবে এবং ব্লাক ম্যাজিক হয় এবং অনেকে আজকাল এর দ্বারা এফেক্ট হচ্ছে। আমি মনে করব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যেরূপ বললাম, জন্মকুণ্ডলী বিচার করিয়ে সমস্ত সিদ্ধান্ত নেওয়া উচিত। সেইরূপ কোনো ভালো জ্যোতিষ বা গুরুজি বা তান্ত্রিকের কাছে এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করে শরীর বন্ধন করে রাখা খুব প্রয়োজন। আমি তো বলি প্রত্যেকেই শরীর বন্ধন করে রাখা উচিত।
আর আচ্ছা, মানুষ কি করে বুঝবে যে তার উপর ব্ল্যাক ম্যাজিক হচ্ছে? সাধারণ একটা যদি কিছু বলে দেন। সাধারণ বলে দিই আপনাকে, প্রথমত কে বোঝা খুব টাফ হুম, যে একটা পার্টিকুলার সিম্পটম আছে বলে। এরকম কোনো পার্টিকুলার সিম্পটম নেই। হুম, এর অনেক সিম্পটম থাকে। হুম, কেউ কারোর শরীর খারাপ হয়ে যায়, হুম, কারোর ব্যবসা বন্ধ হয়ে যায়, কারোর সংসারে অশান্তি চলে আসে, কেউ ফিজিক্যালি প্রবলেম চলে আসে, কারোর দেখা যায় যে পড়াশোনাতে প্রবলেম হচ্ছে। আপনি অবাক হবেন, আমার কাছে এই কদিন আগে এসেছিল, আহ, মাধ্যমিক পরীক্ষা দেবে একটি ছেলে, হুম, তার রোল নাম্বার 2 হয়, হুম, তার উপরে এক রোল নাম্বার করে। ছেলেটির মা এসছে আমার কাছে যে ওই স্কুলের 1 নম্বর যে ছেলেটি আছে, আমার ছেলে যাতে 1 নম্বর করে, ওই ছেলেটি যাতে পরীক্ষায় না বসতে পারে, তার জন্য আপনি কিছু ক্রিয়া করুন। আপনি অবাক হবেন। আপনি অবাক হবেন এটা শুনলে। আমার কাছে এরকম অনেক কাজ এসছে। বাড়ির পরিচারিকা বাড়িতে কাজ করছে, আমার কাছে এসছে ছেলের কুস্তি নিয়ে, ছেলের কুস্তি দেখাতে। আমি দেখেছি, প্রেডিকশন বলেছি যে একটু আহ, ছেলের পড়াশোনার যোগে বিঘ্ন আছে, এই আছে ও আছে। গুরুজি কত খরচ হবে? আমি একটা অ্যামাউন্ট বলেছি, এত খরচ হবে। গুরুজি আমি তো কারো বাড়িতে রান্না বান্না করি, আমি কি করে কি করব? আপনি একটা কাজ করতে পারবেন? আমি কি কাজ? আমি যে বাড়িতে কাজ করি সেই বাবুকে বশীকরণ করতে পারবেন? আর কেন? তা আমার ছেলের ভবিষ্যৎ দাঁড়িয়ে যাবে। তাহলে মানে ভাবুন, মানুষ কতটা স্বার্থ পাশবিক। সিদ্ধির জন্য পাশবিক হয়ে গেছে। যেখান থেকে অর্থ উপার্জন করছি, যেখানে কাজ করছি, তাদের প্রতিও তাদের বিশ্বাসঘাতকতা প্রতিও নেই। আমার একটা দায়বদ্ধতা বা একটা সহনশীলতা বা বিবেক কাজ করছে না। অর্থাৎ মানুষ যেখান থেকে খাচ্ছে, যেখান থেকে পাচ্ছে, বা ওর ছেলের বন্ধু স্কুলে পড়াশোনা করছে, সেও তার সন্তান সম, তার প্রতিও যদি তার সহানুভূতি বা দয়া না আসে, আমরা তো নর্মাল মানুষ, আমাদের তো কে কখন কোথায় কি করছে আমরা জানি না। তাই জন্য প্রত্যেকের সাবধানতা অবলম্বন করা উচিত। যারা সাবধানতা অবলম্বন করবে, এবারে আপনি বলবেন যে প্রতিকার করলেই কি সমস্যা মিটে যাবে? যদি ওটা ঠিক, এটাও ঠিক। হুম, যদি মা কথাটি সব ঠিক হয়, সন্তান কথাও ঠিক। যদি ব্ল্যাক ম্যাজিক ঠিক হয়, ব্ল্যাক ম্যাজিকের রেমেডিও ঠিক। হুম, রেমেডি বা শরীর বন্ধন থাকলে ক্ষতি হয় না। আপনার বাড়ি যদি জানলা লাগানো আছে, কেউ বড় বল ছুড়লো, আপনার গ্রিলে কিন্তু আটকে যাবে। হুম। অর্থাৎ বল ছোঁড়াটা যেরকম ঠিক, গ্রিলটাও যে তাকে প্রতিকার স্বরূপ আটকাবে সেটাও ঠিক। কত কিছু আমরা জানতে পারছি। আমরা তো সাধারণভাবে জানি না যে মানুষের মনের মধ্যে কি চলে। মানুষ কতখানি পাশবিক হয়ে গেছে, বোধহয় কথা না বললে আজকে জানতে পারতাম না। আজকের এই এপিসোড আমাদের ভীষণভাবে সমৃদ্ধ করলো। এপিসোডের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। দাদাকে খালি রিকোয়েস্ট করব, মানুষ কিভাবে ভালো থাকবে তার একটা ছোট্ট টিপস দিয়ে যাওয়ার জন্য, এবং তারপরে আমরা শেষ করব আমাদের অনুষ্ঠান। আমি প্রত্যেককে একটাই কথা বলবো, টিপস বলতে 2026 সবাই, অবশ্য সূর্যের বছর বা শনির কম্বাইন্ড একটা বছর আছে। প্রত্যেকে চেষ্টা করুন বাড়ির গুরুজনকে সম্মান দেওয়ার, বা নিজের ইষ্ট মন্ত্র জপ করা। ইষ্ট মন্ত্র জপ করা খুব প্রয়োজন। আমরা যাকে মানি বা যে ভগবান বা যে শক্তিকে আমরা উপাসনা করি, সেই মন্ত্র নিয়ম বা বিধিসম্মত উপাসনা করা, জপ করা, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গ্রহ বা আমাদের জন্মছকে গ্রহের অবস্থান বা গ্রহ কি রূপে বসে আছে, বলবান কিনা বলহীন কিনা, সেটাকে দেখে নিয়ে জীবনযাপন করার ক্ষেত্রে প্রতিদিন সূর্য প্রণামটা অবশ্যই করবে। একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, যেটা এই জেনারেশনের মধ্যে প্রচন্ড অভাব। তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, তাড়াতাড়ি। সেকেন্ড যেটা হলো, সকাল সকাল স্নানটা সেরে নেওয়া। হুম, যেটা আজকের দিনে আমার অনেক বাচ্চাদের দেখেছি আমি, ওরা স্নানের কোনো টাইমিং নেই, শিডিউল নেই। হুম। স্নানের টাইমিংটা ঠিক করে নেওয়া, ডেইলি হনুমান চালিসা পাঠ করা, নারী পুরুষ উভয়ই নির্বিশেষে। নির্বিশেষে এটা করা উচিত। হনুমানজি সবার উপরে কাজ করে, হনুমানজির কোনো শত্রু নেই, হনুমানজির কোনো ব্যাড এফেক্ট নেই। তৃতীয় হলো, প্রতিদিন নমঃ শিবায় মন্ত্রটি যদি কেউ এক মালা করে জপ করতে পারে, রুদ্রাক্ষের মালায়, শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ আসনে, শুদ্ধ মনে যদি জপ করা যায়, আমার মনে হয় এই বছর সবার জন্য খুব ভালো কাটবে। আচ্ছা, মন্ত্রটি ওম নমঃ শিবায় নয়, শুধু নমঃ শুধু শিবায়। নমঃ শিবায়। কেন, এটার তার কারণটা কি? কারণ আছে, শাস্ত্র বলছে পঞ্চাক্ষর। হুম, আপনি ওম যদি লাগান, ওটার পঞ্চাক্ষর থাকছে না। আচ্ছা। ওম নমঃ শিবায়। হুম, ওম আসা মানেই
আপনার 6খানা অক্ষর হয়ে গেল। হুম। ওমটাকে ব্যতি রেখে আপনি নিজের জন্য নিষ্কাম ভাবে জপ করবেন। যখন সকাম বা সংকল্পিত কর্ম হবে তখন ওম আদি ব্যবহার করতে পারেন, কিন্তু মন্ত্রটি আপনার জপ করা উচিত শুধু নমঃ শিবায়, নমঃ শিবায়। এবং ওটা ট্রেনের গতিতে নয়, ওটা হবে কাঁথা সেলাই যেভাবে হয়, আপনার সূচ যেভাবে ঢোকে রিদিমে। রিদিমে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আপনাকে একমালা জপ করতে হবে, আমি একমালা জপ করতে বলছি, তাই জন্য আপনি একমালা ৩ সেকেন্ডে বা ১০ সেকেন্ডে কমপ্লিট করতে হবে, ভগবানের কোনো দায় পড়েনি। আপনার একমালা নমঃ শিবায় শুনে আপনার উপর বৃষ্টি করবে পয়সার, আপনার উপরে শরীর ভালো রাখার আশীর্বাদ বৃষ্টি করবে, কোনো ভগবানের দায় পড়েনি। আমাদের দায় পড়েছে ভগবানকে যতটা ভালোবেসে সুরের মাধ্যমে, স্বরের মাধ্যমে আগমন করা যায়। তাহলে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, অর্থাৎ মন্ত্রের মধ্যে যেন আপনি প্রত্যেকটা মন্ত্রে শিব রূপটাকে ফিল করতে পারেন, সেই জপটাই আপনার জপ হবে। আর জপটা হবে মনে মনে। জপাত সিদ্ধিঃ, ওটা মনে মনে করতে হয়, একদম চিল্লিয়ে কাউকে দেখিয়ে একদম নয়। ঠোঁটটাও যেন না নড়ে না চড়ে, সেই ব্যবস্থা করতে হবে। তার জন্য সেই একাগ্রতা, সেই চিত্তের প্রয়োজন। দারুণ লাগলো আজকের এপিসোড, আর অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। অনেক অনেক শুভকামনা আপনার জন্য রইলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য শুভেচ্ছা। আরেকবার আসতে হবে। অবশ্যই আসবো। আপনি একবার নয়, যতবার অনেকবার। ডাকবার আমি ততবারই আসবো। আপনি কথা দিয়ে গেলাম, এবং আপনার সঙ্গে কথা বলে, আপনার টিমের সঙ্গে কাজ করে আমার খুব ভালো লাগলো। আপনার এই পরিবার, Podcast। এই পডকাস্ট, এই আপনার কর্মযজ্ঞ আগামী দিনে অনেক বড় রূপ নিক, শ্রীবৃদ্ধি হোক, সেই কামনা করি মাতার কাছে। এতক্ষণ দেখছিলেন আজকের পডকাস্ট, যে পডকাস্টে আমাদের সঙ্গে আজকে অনেক কিছু শেয়ার করলেন চন্দন শাস্ত্রী। আপনারা যদি চন্দন শাস্ত্রীকে দেখাতে চান, স্ক্রিনে নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারেন। এছাড়া ডেসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবেন। আজকের এপিসোড কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই ফেসবুকের পেজটিকে ফলো করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আত্মীয় পরিজন সকলের মধ্যে শেয়ার করে দিন, কারণ আপনি একা শুনবেন কেন, এই বিষয়গুলো তো জানবার মতো। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই এইচডি পডকাস্টকে সঙ্গে রাখবেন। দেখা হবে অন্য কোনো এপিসোডে নতুন ভাবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। নমস্কার।